আচ্ছা দেখো, তো আজকে হচ্ছে প্রিজম সংক্রান্ত যত ম্যাথ আছে সবগুলি আজকে কমপ্লিট করতে ট্রাই করবো। তো আমরা প্রিজম সম্পর্কে যে জিনিসটা জানি সেটা হচ্ছে এটা হচ্ছে আপতন কোণ I1, প্রথম পৃষ্ঠে আপতন কোণ, প্রথম পৃষ্ঠে নির্গত কোণ হচ্ছে R1, দ্বিতীয় পৃষ্ঠে আপতন কোণ R2, নির্গত কোণ হচ্ছে I2। আচ্ছা, এখন আমি যদি প্রিজমের প্রতিসরণাঙ্ক বের করতে চাই তাহলে দেখি কি কি লাগে। আমরা প্রতিসরণাঙ্কের জন্য সূত্র গত এর আগের ক্লাসে শিখেছি। যদি প্রথম পৃষ্ঠের ক্ষেত্রে আমরা চিন্তা করি যে বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমে প্রবেশ করছে এ মিউ জি, তখন আমরা লিখব সাইন I1 ডিভাইডেড বাই সাইন R1। আর যদি জি মিউ এ লিখি তাহলে কি লিখব? জি মিউ এ সাইন R2 সাইন I2। তো এই জিনিসগুলো এটা আমরা জানি যে প্রতিসরণ থেকে এটা লেখা যায়। আচ্ছা, তো তাহলে এখান থেকে আর একটা কাজ করব যে এই I1 এর সাথে I2 এর সম্পর্ক নিব। অর্থাৎ অর্থাৎ এই তলের সাথে এই তলের সম্পর্ক, এই I1 এর সাথে ওই I2 এর কি সম্পর্ক সেটা। তো পুরো প্রসেসটা আমি বলি কিভাবে করতে হবে। আমরা তাহলে এই তলের সাথে কি লিখলাম, এখানে লিখলাম I1, এখানে লিখলাম R1। হ্যাঁ, সাইন I1 সাইন R1। তা আমি চাচ্ছি যে এখান থেকে সরাসরি ওইখানে চলে যেতে। তো দেখি এখান থেকে ওইখানে যাওয়া যায় কি না। তো আচ্ছা, R1 সমান কি লেখা যায় দেখো তো। আমরা কি আরেকটা সূত্র জানতাম না প্রিজমের ক্ষেত্রে, যে R1 প্লাস R2 ইকুয়াল টু প্রিজম কোণ এ? এটা আমরা জানতাম যে R1 R2 যোগ করলে প্রিজম কোণ এ পাওয়া যাবে, এটা আমরা জানতাম। তাহলে তাহলে আমি তাহলে আমি যে কাজটা এখানে করতে পারবো যে আমি এখান থেকে যদি আমি R1 জানি আর প্রিজম কোণ জানি তাহলে কি R2 পাবো না? তাহলে R2 সমান কি? R2 সমান হচ্ছে a মাইনাস R1। ওকে, তাহলে R2 সমান হচ্ছে a মাইনাস R1। এখন এই R2 এর মানটা যদি আমি এখানে বসাই, জি মিউ এ ইকুয়াল টু সাইন a মাইনাস R1 সাইন I2। ওকে, আমার কাজ শেষ। আমি তাহলে এই তলের সাথে ওই তলের একটা সম্পর্ক দেখো কিভাবে পেয়েছি। এই R1 ছিল এই তলের আর I2 হচ্ছে ওই তলের। অর্থাৎ অর্থাৎ কখনো যদি আমাদের আমাদের যদি কখনো প্রিজমের প্রতিসরণাঙ্ক দেওয়া থাকে, প্রিজমের প্রতিসরণাঙ্ক যদি আমাদের দেওয়া থাকে, এবং সেই ক্ষেত্রে যদি তোমাকে I2 বের করতে বলে তাহলে তোমাকে জানতে হবে কি প্রিজম কোণ, সেটাও তোমাকে দিয়ে দিবে বা বের করার প্রসেস করে দিবে। প্রিজম কোণ আর হচ্ছে R1। আচ্ছা, R1 জানতে হলে কি করতে হবে? R1 সমান কি দেখো তো। R1 সমান হচ্ছে এই যে R1 আছে কোথায়, a মিউ জি সাইন I1 বাই R1। তাহলে আমি যদি একেবারে তোমার এডমিশন লেভেলের জন্য লিখে ফেলি যে এক লাইনে যে সূত্রটা, তাহলে দেখো কি হচ্ছে। আমি চাচ্ছি R1 এর মান বসাতে। R1 সমান কত? তাহলে এখান থেকে আমি লিখতে পারি সাইন R1 সমান সাইন I1 a মিউ জি। এখান থেকে লেখা যায় R1 ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন I1 a মিউ জি। ওকে, কমপ্লিট। তাহলে সুতরাং জি মিউ এ, এটা যে তোমাকে জানতে হবে তা না। হ্যাঁ, এটা আমি জাস্ট তোমার সংক্ষেপে করার জন্য এটা লেখা, যে এটা যে তোমাকে একদম মুখস্থ করে ফেলতে হবে সূত্রটা এমন না।
তা R1 এর মান কত পেলাম? সাইন ইনভার্স সাইন I1 MUG ডিভাইডেড বাই সাইন I2। ওকে, তাহলে এই হচ্ছে সরাসরি তুমি অ্যান্সার বের করার ফর্মুলা। সরাসরি অর্থাৎ I2 বের করতে হলে দেখো প্রিজমের প্রতিসরণ কোণ লাগে, প্রিজম কোণ এ লাগে, আপতন কোণ জানতে হচ্ছে, কাজ শেষ। আপতন কোণ জানলে আর বাকি জানলে তুমি সব জানতে পারবে। অর্থাৎ এটা দিয়ে সরাসরি তুমি চেক করে ফেলতে পারবে তোমার অ্যান্সারটা হয়েছে কিনা। আর 4 নম্বরের জন্য আমরা এইটা 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 4টা ব্যবহার করে করব। হ্যাঁ, আর এটা দিয়ে তুমি সহজে চেক করে ফেলতে পারবা, বা বিভিন্ন টাইপের যখন অবজেক্টিভগুলো আসে তখন তুমি এটার মধ্যে এটা দিয়ে করে ফেলতে পারবা। অর্থাৎ একটু রাফ করে নিতে হবে বা কয়েকবার প্র্যাকটিস করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। মিম মিম এটা কি এবার কি বুঝছো যে জিনিসগুলো যে বসিয়েছি? আচ্ছা, তাহলে বিপ্লব বিপ্লব কিছু বুঝছো? আচ্ছা, নিশাদ বুঝতে পারছো কিছু? আচ্ছা, ওকে, তাহলে এখন সরাসরি আমরা ম্যাথে চলে যাই। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলাটা। এবার দেখো কত দ্রুত তোমার এই অঙ্কগুলো সলভ হবে, কত দ্রুত সলভ হবে। ঠিক আছে, এবার আমি একটু কিছু প্রশ্ন লিখি। এই জায়গাটা থাকুক, হ্যাঁ, এই জায়গাটা থাকুক না, এই জায়গাটা এখানে না রেখে আমি একটা কাজ করি, এখানে লিখে রাখি MUG sin I1 sin R1। ওকে, এটা আর এখানে R1 ইকুয়াল টু R1 প্লাস R2 ইকুয়াল টু A। এটা তাহলে প্রথম প্রশ্ন, প্রথম পৃষ্ঠে মানে প্রিজমের লিখলাম না, প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ 40 ডিগ্রি, প্রিজম কোণ 60 ডিগ্রি। প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ 40 ডিগ্রি, প্রিজম কোণ 60 ডিগ্রি, এবং প্রিজমের প্রতিসরণাঙ্ক, প্রিজমের প্রতিসরণাঙ্ক 1.5 হলে দ্বিতীয় পৃষ্ঠে আপতন ও নির্গত কোণ কত হবে? দ্বিতীয় পৃষ্ঠে আপতন এবং নির্গত কোণ কত হবে, এটা হচ্ছে আমার কোশ্চেনটা। আচ্ছা, তো লক্ষ্য করো, এটা একটা 4 নম্বরের কোশ্চেন। 4 নম্বরের কোশ্চেনটা আমরা প্রথমে যেভাবে করব, আমরা প্রথম পৃষ্ঠে কি জানি? প্রথম পৃষ্ঠের জন্য আমরা কোন সূত্র জানি? প্রথম পৃষ্ঠের জন্য জানি MUG। MUG আরেকটা জিনিস মনে রাখবে, প্রিজমের প্রতিসরণাঙ্ক মানে বোঝায় বায়ু মাধ্যমের সাপেক্ষে প্রিজমের প্রতিসরণাঙ্ক। প্রিজম হয় কাচের তৈরি, তাহলে MUG ইকুয়াল টু আমরা জানি সাইন I1 সাইন R1। তো MUG কত? MUG তো
1.5, এটা এটা জানি, এটা 1.5 দেওয়া আছে। আচ্ছা, তো এটা একটু পরে লিখছি। তারপরে যেটা জানি, জি মিউ এ ইকুয়াল টু সাইন R1 সাইন I2, R2 I2, এটা আমরা জানি। আচ্ছা, তো 4-এর জন্য আমরা যেভাবে করব, প্রথমে এই অংশটা নিব, অর্থাৎ প্রথম তলে এমইউজি। কি কি জানো তুমি? এমইউজি জানো 1.5, তুমি আপতন কোণ জানো 40 ডিগ্রি। তো তুমি কি R1 পাবা না? 100% তুমি R1 পেয়ে যাবা। R1 পাবো। ওকে, তুমি R1 পেয়েছো, তোমাকে বের করতে বলেছে R2 আর I2 কত ছিল, তাহলে R1 তুমি এখান থেকে বের করেছো। তোমাকে আরেকটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে প্রিজম কোণ 60 ডিগ্রি। প্রিজম কোণ 60 ডিগ্রি মানে কি? এটা এর মান তুমি R1 জানো, তুমি এ জানো, তাহলে R2 পাবো। ওকে, তাহলে এখন তুমি R2 পেয়ে যাবা। R1 জানো, এ জানো, R2 পাবা। এবার আসো, তাহলে তোমার হাতে কি কি এলো? তুমি R1 R2 দুইটাই জানো। হ্যাঁ, এই R1 জানো, R2 জানো। তো তুমি R2 জানো, জি মিউ এ কি জানো না? হ্যাঁ, অবশ্যই তুমি জানো। কিভাবে? কারণ তুমি, তোমার প্রশ্ন দেওয়া আছে এমইউজি, অর্থাৎ প্রিজমের প্রতিসংখ্যা মানে এমইউজি 1.5। তো আমরা জানি জি মিউ এ ইকুয়াল টু 1/a/μg, অর্থাৎ জি মিউ এ হচ্ছে এমইউজি এর উল্টা। তাহলে এমইউজি যদি 1.5 হয়, 1/1.5 হয়, এমইউজি যদি 1.5, তাহলে জি মিউ এ জানলাম, জি মিউ এ জানলাম, এটা জানি। এখান থেকে R2 জানি, I2 বের করতে পারবো, কাজ শেষ। এই হচ্ছে 4 নম্বরের টোটাল একটা কোশ্চেন প্রিজমের। এবার আসো, এখান থেকে আমরা ওই যে সরাসরি কিন্তু এটাও ইউজ করতে পার, এটা আসলে ওই ইয়ের জন্য ইউজ করবো না, আমি এটা অবজেক্টিভের জন্য বলবো যে এটা সরাসরি ইউজ করা ঠিক হবে না, এটা সব কিছু মিক্স করে এটা তৈরি করা। তো দেখো এখানে কি হয়, সাইন, তুমি প্রিজম কোণ জানো, তুমি I1 জানো 40 ডিগ্রি, এটা জানো 60 ডিগ্রি, এটা এমইউজি জানো 1.5, জি মিউ এ হচ্ছে 1/1.5, এটা হচ্ছে 1/1.5, তাহলে I2 কত বের হয়ে যাবে। I2 বের হয়ে গেলে কি লাভ হবে? তো তুমি I2 বের হলে দেখো I2 জানো, এটা জানো, R2 পেয়ে যাবা, শেষ। আচ্ছা, এইগুলো তুমি ওই অ্যাডমিশন রিটেনের জন্য করতে পারবা, বাট এটা ইয়ের জন্য, এটা অ্যাডমিশন রিটেনের জন্য। আচ্ছা, নিশাদ এখানে কোথায় আরেকবার রিপিট করবো একটু বলো তো। আচ্ছা, তাহলে তাহলে আমি এখানে আরেকটা কোশ্চেন লিখবো, একটা না, এই টাইপের যত কোশ্চেন করা যায় সবগুলো লিখবো। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে প্রিজমে প্রিজমে আপতন কোণ, প্রিজমে আপতন কোণ 0 ডিগ্রি হলে, প্রিজমে আপতন কোণ 0 ডিগ্রি হলে প্রিজমটি লেন্স না দর্পণ হিসেবে আচরণ করবে। প্রিজমে আপতন কোণ 0 ডিগ্রি হলে প্রিজমটি লেন্স না দর্পণ হিসেবে আচরণ করবে। এই হচ্ছে আমাদের কোশ্চেনটা। তো লেন্স না দর্পণ মানে কথাটা কেন এমন টাইপের কেন কথা বললো? প্রিজম তো হচ্ছে কাঁচ দিয়ে তৈরি, তো লেন্স হবে, দর্পণ কেন হবে? ওকে, আমরা চেক করব সেটা কি হয়। মানে, আর এখানে কি কি দেওয়া আছে? এখানে প্রিজম কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। ওকে, তাহলে I1 দিয়েছে কত? 0 ডিগ্রি। এ ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। আচ্ছা, তো এখন দর্পণ হিসেবে আচরণ করবে কিনা,
তো এটার জন্য আমরা যাকে ফোকাস করবো I2। আচ্ছা, I2 এই সবটা কত, মানে এই সবটা কোণ কত, 90 ডিগ্রি না, যেহেতু এটা অবিলম্ব। পুরোটা যদি 90 হয়, এখন দেখো I2 90-র চেয়ে ছোট, এটা যদি I2 হতো 90-র চেয়ে মানে 90-র কাছাকাছি, আরো কাছাকাছি। যদি ঠিক এইভাবে I2 যায়, তার মানে এটাকে তল ঘেঁষে যাবে। দ্বিতীয় পৃষ্ঠে নির্গত আলোক রশ্মি প্রিজম তল ঘেঁষে যাবে যদি I2 90 হয়। I2 90 হলে প্রিজম তল ঘেঁষে যায়। I2 = 90 মানে প্রিজমের দ্বিতীয় তল ঘেঁষে আলো নির্গত হবে। I2 90 ডিগ্রি মানে হচ্ছে প্রিজমের দ্বিতীয় তল ঘেঁষে আলো নির্গত হবে। ঠিক আছে, মানলাম। কিন্তু যদি এখন I2 তো 90-র চেয়ে বেশি বড় হবে না। আচ্ছা, তো দেখো তো I2-র সাথে কে থাকে সব সময়? তার মানে I2-র সাথে কে থাকে? sin I2 না, এই যে sin I1, সব এদের সাথে সবসময় সাইন থাকে। তাহলে sin I2 sin 90 = 1। ওকে, তাহলে আরেকটা কথা হচ্ছে sin I2 = 1। এটা হয় I2 = 90 দেখাও যে প্রিজমে যদি তল ঘেঁষে যায়। যদি এই প্রশ্নটা তোমাকে করে, আমার এই প্রশ্নটা কিন্তু এটার সাথে যায় না, আমি এটা অন্যটা বোঝাচ্ছি। তো যদি তল ঘেঁষে যায়, তাহলে তুমি প্রমাণ করে দেখাও যে তোমার I2 90 ডিগ্রি, অথবা তুমি প্রমাণ করে দেখাও sin I2 = 1। sin I2 = 1, কারণ sin I2 যদি 90 হয়, sin 90 = 1 হবে। তার মানে যদি তুমি শুধু I2 না বের করে sin দেখাও, তাহলে sin I2 = কত দেখাবা? 1। 1 হলে তল ঘেঁষে যায়, এত হলে তল ঘেঁষে যায়। আচ্ছা, মানলাম। ঠিক আছে, এবার আসো, দর্পণ হিসেবে যদি আচরণ করে, তাহলে আমাকে এখানে সে কি মান দিবে? দর্পণ মানে হচ্ছে অ্যাকচুয়ালি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। দর্পণ মানে হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কথা আমি বলছি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হলে কি হবে? অবশ্যই যদি I2 এর মান এই 90 ডিগ্রির চেয়ে বেশি হয়, তখন সেটা দেখা যাবে কি ওই কাচ মাধ্যম ভেদ করে বায়ুতে না গিয়ে আবার কাছেই ফিরে আসছে। তো আমরা 90 এমন একটা পড়ে আসছিলাম, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে আলোক রশ্মি কাচ মাধ্যমে এসে আপতিত হয়ে দিতে আবার কাচ মাধ্যমে ফিরে থাকে, তাহলে এটাকে বলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে লক্ষ্য করো, তাহলে এখন যদি তুমি এটা প্রমাণ করতে পারো, যদি sin I2 = sin I2, যদি sin I2 এর মান 1-এর চেয়ে বড় হয়, তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, অথবা লেন্স দর্পণ হিসেবে কাজ করবে। লেন্স না বলে আমি প্রিজম বলবো, অথবা প্রিজমটি দর্পণ হিসেবে কাজ করবে। তাহলে প্রশ্নে কি চাইলে আমি কি অ্যান্সার করব, এইগুলোই হচ্ছে দাঁড়িয়ে এক। যদি কখনো তোমাকে বলা হয় যে দেখাও যে আলোক রশ্মির তল ঘেঁষে যাবে, তাহলে তুমি প্রমাণ করবে I2 90 ডিগ্রি, এটা তোমাকে প্রমাণ করতে হবে। যদি 90 হয় তল ঘেঁষে যাবে, যদি 90 কম হয় তাহলে ওই নির্গত হবে। কিন্তু আচ্ছা, এটা আর যদি
অথবা তুমি এটা প্রমাণ করতে পারো সাইন আই টু ইকুয়াল টু ওয়ান, এই সাইন আই টু ইকুয়াল টু ওয়ান এটাও যদি তুমি পেয়ে যাও তাহলে সে তল ঘেসে যাবে এক। কিন্তু সাইন আই টু এর মান যদি একের চেয়ে বেশি হয় তখন সে আর ওই প্রতিসরিত না হয়ে প্রতিফলিত হবে, প্রিজমের ভিতরে প্রতিফলিত হবে, অর্থাৎ প্রিজমটাকে আয়না হিসাবে কাজ করবে। প্রিজমটা কি হিসেবে কাজ করবে? দর্পণ বা আয়না হিসাবে কাজ করবে। আমার এখানে যে কোশ্চেনটা ছিল প্রিজমে আপাতত 0 ডিগ্রি হলে প্রিজমটি লেন্স না দর্পণ হিসেবে আচরণ করবে, এবং তুমি যদি এই অঙ্কটা করে দেখো 100% তুমি এটাকে দর্পণই পাবা, অর্থাৎ তুমি দেখতে পাবে যে সাইন আই টু এর মান একের চেয়ে বেশি হয়ে আছে। হ্যাঁ, সাইন আই টু এর মান, অর্থাৎ তুমি প্রথমে যে কাজ করবে, তুমি আই ওয়ান জানো, মান বসাও, তুমি প্রিজমের প্রতিসরাঙ্ক জানো 1.5, না দেওয়া থাকলে মুখস্থ বসাবা 1.5, প্রিজমের প্রতিসরাঙ্ক তুমি আর ওয়ান বের করবা, তা আর ওয়ান জানো, এ জানো, তুমি আর টু পাবা, এবার আর টু জানো, তো আর টু জানো, প্রিজমের প্রতিসরাঙ্ক জানো, এই ক্ষেত্রে হয় 1/1.5, তুমি আই টু পাবা। হ্যাঁ, আই টু না বের করে তুমি ডাইরেক্ট সাইন আই টু বের করবা। সাইন আই টু বের করে যদি দেখো সে মানটা 1, তাহলে বলবো তল ঘেসে যাবে। যদি দেখো সে মানটা একের চেয়ে বড় তাহলে দর্পণ হিসেবে আচরণ করবে। যদি দেখো সাইন আই টু এর মান একের চেয়ে ছোট তাহলে সে কাছ থেকে অপর মাধ্যমে নির্গত হবে বা প্রতিসরিত হবে। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা আমি 3 স্টার দিচ্ছি, এটা তোমরা বাসায় করবো আজকে, এটা অ্যান্সারটা বের করে দেখবা যে অ্যান্সারটা কি আসে। আচ্ছা, তাহলে স্বর্ণা স্বর্ণা কি কিছু বুঝতে পারছো না পরে আসছো? ও আচ্ছা, আচ্ছা সমস্যা নাই, রেকর্ড অংশটা অবশ্যই দেখে নিবা, অবশ্যই, কারণ আজকে প্রিজমের যত সেকশনের অঙ্ক আছে সব শেষ করছি। আহ, এই কি কি প্রশ্নগুলো করতে পারে এইগুলো আর কি। হ্যাঁ, রেকর্ড অংশটা একটু দেখে নিবা। হ্যাঁ আচ্ছা, ওকে, আচ্ছা। নিশাদ বুঝছো? মিম অঙ্কটা করতে পারবা বাসায়? আচ্ছা, এটা একবার সহজ। এখন কি কি করবা তুমি? জাস্ট আই ওয়ান জানো, তুমি প্রতিসরাঙ্ক জানো 1.5, তুমি আর ওয়ান পাবা, তুমি আর ওয়ান জানো, আবার প্রিজম কোণ এ জানো, তাহলে আর ওয়ান জানো, প্রিজম কোণ এ জানো, তুমি আর টু পাবা। তা আর টু পাওয়া মানে কি? তুমি আর টু জানো, মিউ জানো, সেখান থেকে সাইন আই টু বের করবা। সাইন আই টু ইকুয়াল টু ওয়ান আসলে মিম বলো কি হবে? সাইন আই টু ইকুয়াল টু ওয়ান হলে 1 এর চেয়ে বড় হলে হবে দরকার, ছোট হলে লেন্স হবে। গুড। আচ্ছা, এই হচ্ছে তিনটা, অর্থাৎ এই একটা কোশ্চেন দিয়ে আমি তিনটা অবশ্যই ইয়ে করলাম, এটা ইয়ে করবা। তো আই টু আমি 0 করে দিয়েছি। আচ্ছা, এবার প্রশ্নটা আমি উল্টাবো, 3 নম্বর প্রশ্নটা আমি উল্টে দিব। 3, আই টু ইকুয়াল টু 90 হলে প্রিজমে আপতন কোণ কত ছিল? আই টু ইকুয়াল টু 90 হলে প্রিজমে আপতন কোণ কত ছিল? যেখানে মিউ ইকুয়াল টু 1.5 আর এ ইকুয়াল টু 50 ডিগ্রি। এটা হচ্ছে কোশ্চেনটা। তাহলে এখন তোমাকে বের করতে হবে, আই টু দেওয়া আছে, তোমাকে বের করতে হবে কি আই ওয়ান। অর্থাৎ অর্থাৎ তুমি আবার উল্টা প্রসেস অঙ্কটা করবা। যদি আই টু 90, অর্থাৎ কোনো প্রিজমে যদি আলোক রশ্মি তল ঘেঁষে যায়, তার এই কোণ দেওয়া আছে, তাহলে তার আপতন কোণ কত ছিল সেটা বের করবা।
এটাও কাজ, উল্টা কাজটা করবা। তখন ছিলা এইখানে, তারপরে এখানে, এইখানে। আর এখন তুমি যে করবা, আগে লিখবা এইটা, পরে আসবা মাঝখানের এই সূত্রটা, পরে আসবা এটাতে, অর্থাৎ উল্টা সাইড থেকে অঙ্কটা করবা। আচ্ছা, এটাও কাজ। তাহলে প্রিজম সংক্রান্ত এখানে প্রতিফলন, দর্পণ, এগুলো ছিল। আচ্ছা, ঠিক আছে। প্রিজমের আর আর কি করা যায়? আচ্ছা, এবার আসো আমরা প্রিজমের সংক্রান্ত করাবো। আচ্ছা, একটা কাজ করি, 5 মিনিট পরে তো বের করে দিবে। 5 মিনিট এটা শেষ করতে পারবো না। ইয়ে করো, সবাই বের হয়ে আবার ঢুকো, সবাই লিভ লিভ নিয়ে আবার ঢুকো। আচ্ছা, সবাই। আচ্ছা, কথা কি শোনা যায়? কথা কি শোনা যাচ্ছে? কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যায় না? কি প্রবলেম হয় প্রতিদিন?
কি করা যায় পড়াশোনার জন্য টাকা পড়াশোনা আবার শোনা যায় এবার না এবার তো শোনা যায় না আচ্ছা একটা কাজ করি বের হয়ে আবার ঢুকি বের হয়ে আবার ঢুকি না হয় এবার হ্যাঁ এবার শোনা যায় কথা হ্যাঁ নিষাদ কথা শোনা যায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন আরেকটা অঙ্ক করব ন্যূনতম বিচ্যুতি সম্পর্কে ওকে ন্যূনতম বিচ্যুতি কোণ সম্পর্কে একটা অঙ্ক করব যে গ এ ইকুয়াল টু 60 ডিগ্রি ন্যূনতম বিচ্যুতি ডেল্টা এম ইকুয়াল টু 30 ডিগ্রি হলে মিউ কত ওকে এ ইকুয়াল টু 60 ডিগ্রি প্রিজমের ওই প্রিজমটার ন্যূনতম বিচ্যুতি কোণ যেটা 30 ডিগ্রি যদি হয় তাহলে প্রতিসরণের কত ছিল সেটা বের করতে হবে তো আমরা ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে একটা সূত্র জানি মনে আছে তোমাদের গত ক্লাসটা দেখবা যে সেখানে ছিল সাইন এ প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2 সাইন এ বাই 2 জাস্ট এইভাবে মনে রাখো সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 সাইন এ বাই 2 তাই এটার মধ্যে পার্থক্য কি এখানে ডেল্টা এমটা নাই পার্থক্য হচ্ছে ডেল্টা এমটা নাই এটাই ছিল পার্থক্য তাহলে তুমি কি কি জানো একটু দেখো তুমি 60 ডিগ্রি জানো তুমি 30 ডিগ্রি জানো তুমি এটা জানো তুমি কি মিউ পাবা না 100% পাবা অ্যান্সারটা আসবে 1.41 ওকে এই অঙ্কটা করবা এবার আসো ঘোরাতে বলেছে প্রিজমটি 1.33 প্রতিসরণাঙ্কের পানিতে সম্পূর্ণ নিমজ্জিত করলে ন্যূনতম বিচ্যুতি কোণের কি পরিবর্তন হবে ওকে প্রিজমটি 1.33 প্রতিসরণাঙ্কের পানিতে সম্পূর্ণ নিমজ্জিত করলে ন্যূনতম বিচ্যুতি কোণের কি পরিবর্তন হবে এই হচ্ছে কোশ্চেনটা আচ্ছা
তো দেখি কি পরিবর্তন হবে, আমরা একটু যাচাই করি। অর্থাৎ আগে ছিল 30, এখন হবে কত? আগে ছিল বায়ু সাপেক্ষে কাজ, এখন পানির সাপেক্ষে কাজ, অর্থাৎ পানির সাপেক্ষে প্রিজমটা যদি পানিতে থাকে তাহলে আলোক রশ্মি পানি থেকে প্রবেশ করবে কাচে। আর আগে কি ছিল? আগে যখন বায়ুতে ছিল তখন আমরা লিখতাম এ মিউ জি, আগে লিখতাম এ মিউ জি, আর এখন লিখবো ডাব্লিউ মিউ জি। তো এখন নতুন করে ডেল্টা এম ইকুয়াল টু হোয়াট, কত হবে? তো দেখি আমরা কি কি জানি, দেখি আমরা জানি মিউ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2 সাইন এ বাই 2। আচ্ছা, তো পানির সাপেক্ষে কাজ, এখন পানিতে তোমাকে ডুবাতে হবে। তো দেখো পানির প্রতিসংখ্য দেওয়া আছে মিউ ডাব্লিউ 1.33, আর কাচের ক্ষেত্রে আমরা কিন্তু জানি, কাছে জানা দরকার নাই কারণ আমরা তো গড়ের সাথে ঘর রিলেটেড, তারা এখানে যা দিয়েছে তাই নিতে হবে। এখানে মিউ আমরা কত পেয়েছি? এর আগেটা গতে মিউ এই মিউটা কার? এটা হচ্ছে এ মিউ জি, এ মিউ জি। তো এ তো 1 ধরা হয়, এটা লেখা দরকার নাই। এটা হচ্ছে প্রিজমের প্রতিসরাঙ্ক। প্রিজম কি দিয়ে তৈরি? প্রিজম কাঁচ দিয়ে তৈরি, অর্থাৎ কাঁচের প্রতিসরাঙ্ক, অর্থাৎ মিউ জি ইকুয়াল টু 1.414। তাহলে এখন আমি লিখবো ডাব্লিউ মিউ জি ইকুয়াল টু এত। আচ্ছা, ডাব্লিউ মিউ জি ভাঙলে কি হবে? আমরা শিখেছি ভাঙলে হবে মিউ জি, দ্বিতীয়টা উপরে মিউ ডাব্লিউ, অর্থাৎ তুমি মিউ জিও জানো, মিউ ডাব্লিউ জানো। কাছের হচ্ছে কত বের করেছো তুমি গতে? 1.41, এই যেটা তো জানো। এবার কি জানো? প্রিজম কোণ জানো। প্রিজম কোণ জানো? এই প্রিজমটিকে বলছে ওই এই যে গয়ের প্রিজমটিকে এখানে ডুবালে কি হবে? তো প্রিজম কোণ আগে কত ছিল? 60 ডিগ্রি। তাহলে এ ইকুয়াল টু 60 ডিগ্রি জানো, এ ইকুয়াল টু 60 ডিগ্রি জানো। এখন তোমাকে বের করতে হবে ডেল্টা এমটা কত, ডেল্টা এম কত সেটা বের করতে হবে। আচ্ছা, তো তুমি এই মানটা জানো, এটা জানো, এটা গুণ করবা, এটা গুণ করবা। অর্থাৎ আমি যদি এটা করে দিই, তোমার হাতে আসবে এই মানগুলো, সাইন 60 প্লাস ডেল্টা এম বাই 2 সাইন 30, সাইন 60 প্লাস ডেল্টা এম বাই 2, আর এটা আসবে মিউ জি হচ্ছে 1.414, অর্থাৎ 1.33 ইন্টু সাইন 30, সাইন 30। আচ্ছা, কি করলাম? এটা এই এখানে তুমি মান পাবা, সাইনটাকে ওই পাশে লিখবা, সাইন ইনভার্স মানটা লিখবা, সাইন ইনভার্স মানটা লিখবা, ক্যালকুলেটর প্রেস করবে, আরেকটা মান পাবা, সেটাকে 2 দ্বারা গুণ করবা, 60 বিয়োগ করবা, ডেল্টা টাইম পেয়ে যাবা। আবার বলছি, এখানে একটা মান পাবা, সেই মানটা পাওয়ার পর সাইন ইনটাকে ওই পাশে নিবা, সাইন ইনভার্স মানটা লিখবা, সাইন ইনভার্স মানটাকে প্রেস করলে একটা সংখ্যা পাবা, সেই সংখ্যাটাকে 2 দ্বারা গুণ করবা। আচ্ছা, একটা সংখ্যা পাবা, তারপর 60 ওই পাশে নিবা, বিয়োগ আকারে ডেল্টা টাইম পেয়ে যাবা। এখন তোমার ডেল্টা এম আসবে 4.214, এটা। তাহলে বসে প্রশ্নটা কি বলেছে? বিচ্যুতি কোণে কি পরিবর্তন হবে? পরিবর্তন মানে আগে কত আর এখন কত। তো এই ডেল্টা এমটাকে ডেল্টা এম প্রাইম ইউজ করো, প্রাইম, ডেল্টা এম প্রাইম। তো কি পরিবর্তন হবে ডেল্টা এম প্রাইম যদি দেই আমরা? তো পরিবর্তন যদি ডেল্টা ইকুয়াল টু বড় কোণটা আগে কত ছিল? আগে ছিল 30 ডেল্টা এম মাইনাস ডেল্টা এম প্রাইম, 30 মাইনাস 4.21, অর্থাৎ 25.78 ডিগ্রি। তাহলে বিচ্যুতি কোণের পরিমাণ এটা হবে। আচ্ছা, নিশাদ এটা বুঝতে পেরেছো কিনা একটু বলো তো? ঠিক আছে, তাহলে প্রিজম সংক্রান্ত ইনশাল্লাহ তেমন কোনো আটকাবো না প্রিজমে। তাহলে নেক্সট ক্লাসে আমরা গোলীয় দর্পণের গোলীয় অংশ একটা পড়বো, গোলীয় দর্পণ পড়বো, তারপরে ল্যান্সের সমীকরণ পড়বো, দুইটা নতুন হবে। আচ্ছা, তাহলে এটা ভিডিওটা আমি দিয়ে দিব, এটা আবার দেখবা।